আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অসুস্থ থাকার কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছি না, তারপরে আপনাদের জন্য গল্পটা নিয়ে আসলাম। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মেঘলা আমার খুদের কথাটা শুনে বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা। মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা কেমন করে উঠল। আমি আজ এত অবহেলিত সব ওই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো, তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল। আর এইভাবে চলছে আমার দিন। একদিন রাতে খাবার খেতে বসেছি, এমন সময় আব্বু রুমে এলো। আব্বু আমাকে দেখতে পেয়ে বলল, সাজিদ প্লিজ তুই আমাদেরকে মুক্ত কর। তোর জন্য এলাকায় যে মান সম্মান ছিল তা অনেক আগে চলে গিয়েছে, এখন অন্তত ঘরের শান্তিটুকু কেড়ে নিস না। এই কথাটা শোনার পর আমি আমার রুমে চলে যাই। আর রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম। আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দেব, কারণ যেখানে নুসরাত আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে খুব ভালোভাবে সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে মুখ দেখাবো না, কিন্তু যাবই বা আর কোথায়? যেখানে যাব তবে আমার জীবন থেকে এই 2 বছরের গল্পটা পাল্টাতে হবে। তাতে আম্মু আব্বুর জন্য একটা চিরকুট লিখলাম, আব্বু আম্মু আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে কোথায় আমার স্থান হবে, তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না, এই প্রমিস করলাম। জন্মের পর থেকে তোমাদেরকে কতই না জ্বালিয়েছি, তবে আম্মু তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব শোধ করে দিব যদি বেঁচে থাকি। মেঘলার জন্য একটা চিরকুট লিখে আসলাম। আসলে তুই না থাকলে আমি জানতেই পারতাম না আমি কতটা নিচু স্থানে বাস করতাম এই বাড়িতে। আর হ্যাঁ, এই নেশাখোরটাকে আর দেখতে হবে না। ভালো থাকিস আর আম্মু আব্বুর দিকে খেয়াল রাখিস। তারপর বাড়ি থেকে বের হয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায় এখন? যাওয়ার মতো কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ তো নেই। সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম। সন্ধ্যার দিকে খুব ক্ষুধা লাগছিল। হাতে একটা গড়ি ছিল, গড়িটি ছিল নুসরাতের দেওয়া। একবার ভাবলাম গড়িটি বিক্রি করে কিছু খেয়ে নিব, কিন্তু নুসরাতের এই স্মৃতিটা কিছুতেই হারাতে চাচ্ছিলাম না আমি। তাই পরে আর না বিক্রি করে না খেয়ে বসে আছি। একটু পরে রাতের অন্ধকার নেমে এলো। যতই সময় যাচ্ছে সময়ের সাথে সাথে আমার ক্ষুধাও বাড়ছে। তাই আরেকটু হেঁটে সামনে গিয়ে দেখি একটা মসজিদ। তারপর মসজিদের উজুখানা থেকে পানি খেয়ে নিলাম। এইদিকে রাত গভীর হওয়ার সাথে সাথে ভয়ও হচ্ছে আমার, আজকে কি আর কোথাও আশ্রয় হবে? এইদিকে রাত 1টা বেজে গেল। তারপর একটু সামনে গিয়ে দেখি একটা বাড়ির গেট খোলা দেখা যায়। তাই আমি ভাবলাম রাতটা এখানে কাটিয়ে দিই। তারপর ঘুমিয়ে পড়লাম সেইখানে। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। মহিলাটি আমাকে বলল, এই ছেলে এখানে ঘুমিয়ে আছো যে? আর তুমি কে, এখানে বা কেন ঘুমাচ্ছিলে? তারপর আমি সাথে সাথে ঘুম থেকে উঠে পড়লাম আর আন্টিকে বললাম, আন্টি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। রাত অনেক হয়ে গিয়েছিল আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানে ঘুমিয়ে গিয়েছিলাম, সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম। তখনই পিছন থেকে ডাক আসলো আর বলল, এই ছেলে শোনো। আমি তখন বললাম, জি আন্টি বলুন। আন্টি বলল, তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যায়, রাতে খেয়েছো কিছু? সাজিদ তখন বলল, না আন্টি, এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নেব। তখন আন্টি বলল, পানি খেলে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে, খেয়ে নিবে। সাজিদ তখন বলল, আন্টি রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনাননি, এতেই আমি কৃতজ্ঞ। তখন আন্টি বলল, এই বেশি কথা বলে না, চলো খেয়ে নিবে। পেটের ক্ষুধার কাজে শেষ পর্যন্ত হার মানতেই হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভেতরে ঢুকলাম। ভেতরটা বেশ সুন্দর। একটু পরে আমায় খেতে দিল আন্টি। ক্ষুধা অনেক থাকায় পেটের সব ভাত খেয়ে আন্টির দিকে তাকিয়ে থাকলাম। আন্টি তখন আমাকে বলল, বসো আমি আরো নিয়ে আসছি। তারপর খাওয়ার শেষে আন্টি আমাকে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সাজিদ তখন বলল, আন্টি আমি জানি না কোথায় যাব। আন্টি তখন বলল, আচ্ছা তুমি কি কাজ করতে পারবে? সাজিদ বলল, কেমন কাজ আন্টি? তখন উনি বললেন, এই ধরো আমাদের বাসায় অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবে? সাজিদ বলল, হ্যাঁ পারবো, আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে। তখন আন্টি বললেন, পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়া বেতনও দেব। সাজিদ বলল, ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করব। মনে করার কি আছে? আজ এইখানে আপনি আমাকে ঠাঁই না দিলে আমাকে না খেয়ে মারা যেতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? তখন আন্টি বলল, না, আমার সাথে আমার মেয়ে হ্যাপি থাকে, ও ওর নানুর বাড়িতে গিয়েছে, আগামীকাল আসবে। তারপর সাজিদ বলল, আর আঙ্কেল? তখন আন্টি বলল, তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গিয়েছে। সাজিদ তখন বলল, সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। তারপর আন্টি বলল, আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? তারপর আমি বললাম, জি আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজিদ। তারপর আন্টি বলল, লেখাপড়া করেছো কি? তখন আমি বললাম, আন্টি গত 2 বছর আগে ইন্টার পরীক্ষায় পাশ করিনি।
আর তারপর থেকে পড়ালেখা করা হয়নি। তখন আন্টি বলল, তোমার পরিবার নেই, ওরা কিছু বলেনি? এই কথাটা শোনা মাত্রই তখন আমি আন্টিকে বললাম, প্লিজ আন্টি, পরিবারের কথা বলবেন না, আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই। তখন আন্টি বলল, ওকে, তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা। আর তুমি যদি চাও তাহলে নতুন করে আবার স্টাডি শুরু করতে পারো। এখন তুমি বিশ্রাম নাও। ওই যে দেখতে পাচ্ছ, ওইটাই তোমার রুম। তারপর রুমে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম, নিজের পরিবারের রাস্তায় ছুড়ে মারলো আর অচেনা কেউ আবার আমাকে আমার জীবন ফিরিয়ে দিল। বড় অদ্ভুত এই দুনিয়া। তারপরের দিন বাগানটা ঘুরে দেখলাম, একটা গোলাপ খুবই ভালো লাগলো, তাই গোলাপটা ছিঁড়ে নিলাম। যেই না ছিঁড়লাম ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের গলা শব্দ শুনতে পেলাম। মেয়েটি আমাকে বলল, এই ছেলে, এখান থেকে ফুল ছিঁড়া সাহস কি করে হয় তোমার, তাও আবার আমার ফুল? সাজিদ তখন একটু অবাক হয়ে বলল, আপনার ফুল মানে? মেয়েটি নাক মুখ লাল করে বলল, মানে বুঝাচ্ছি। সাজিদ তখন বলল, পাগল নাকি, হুট করে এসে বলে আমার ফুল, আবার বলে দেখাচ্ছি। মেয়েটি তখন বলল, কি এত বড় সাহস আমায় পাগল বলা? সাজিদ তখন বলল, সরি, আপনি পাগল না, আপনি হচ্ছেন পাগলি। আর হ্যাঁ ম্যাম, এটা ডাক্তারের চেম্বার না। মেয়েটি তখন বলল, আর একটা কথা বললে কিন্তু মেরে মাথা ফাটিয়ে ফেলব। সাজিদ তখন বলল, আপনাকে দেখতে আপেলের মতো দেখা যায়, কিন্তু ম্যাম আপনার বিহেভ এমন লেবুর মতো কেন? মেয়েটি তখন বলল, কি বললি? আর আম্মু আম্মু বলে চিৎকার শুরু করলো। তখনই ছাদে আন্টি এসে বলল, এই তোর আবার কি হয়েছে, আর তুই কখন আসলি? মেয়েটি তখন কান্না করতে করতে বলল, দেখো আম্মু, ও আমার লাল গোলাপটা ছিঁড়ে ফেলেছে, আবার আমাকেই বলে আমার বিহেভ নাকি লেবুর মতো। তখন আন্টি বলল, তাই বলে কি কান্না করতে হয়? তখন আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আন্টির মেয়ে হ্যাপি। তারপর আমি আন্টিকে বললাম, সরি আন্টি, আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে, আর ফুলটা অনেক সুন্দর ছিল তাই ছিঁড়েছিলাম, সরি ম্যাম, আর এমন ভুল হবে না। আন্টি বলল, সাজিদ, ব্যাপার না, তাছাড়া হ্যাপির এটা প্রিয় গাছ ছিল তাই এমন রিয়েক্ট করেছে, ও একটু বেশিই জেদি। তখন আমি বললাম, জি আন্টি, বুঝতে পেরেছি। হ্যাপি তখন বলল, আম্মু, এই ছেলেটাকে? তখন আন্টি বলল, এটা সাজিদ, পরিচয় বলতে শুধু ওর নাম, এর বাহিরে আর কিছুই নেই, ও এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। তারপর সবশেষে বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা। আমি ওকে ভুলেও ভুলতে পারি না। ওর দেওয়া গড়িটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, মানুষ কতই না বেঈমান, কত স্বপ্ন আর কত আশা দেখিয়ে শেষে বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না। আর ওর কি কখনো আমার কথা মনে পড়ে? হয়তো পড়ে না, পড়লে কোনো না কোনোভাবেই আমার খোঁজ করতে অবশ্যই। নিজেকে খুব একা লাগছে আজকাল। ইচ্ছে হয় এই জীবনে যদি সমাপ্তি ঘটিয়ে দিই। বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়ে। এই সমাজে শরীরের খুনের বিচার করা হয়, কিন্তু মানুষ বেঁচে থাকার যে মনটা, সেটা হত্যার বিচার হয় না। তাই তো নুসরাতের মতো হত্যাকারী এই সমাজে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি যে এই লড়াই জিততে চাই, আর যারা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাদেরকেও দেখাতে চাই। এসব ভাবতে ভাবতে আচমকা চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলল, এই আপনি এখানে কাঁদছেন কেন? তো গাইস, আমাদের নতুন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নেক্সট পার্ট চান তাহলে এখনই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আরও খুব সুন্দর সুন্দর গল্প আসবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চেষ্টা করবো আপনাদেরকে খুব ভালো ভালো গল্প উপহার দেওয়ার। আর আমি খুবই অসুস্থ, তাই ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।